ঢাকা বিশ্ববিদ্যালয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিক্ষোভ সমাবেশ। আওয়ামী লীগের ফ্যাসিবাদী চক্রান্ত, ষড়যন্ত্র রুখে দেওয়ার হুঁশিয়ারি। আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। খুনি হাসিনাকে আসামি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করতে হবে। বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টার আলোচনা, নির্বাচনের পরিবেশ তৈরিতে অন্তর্বর্তী সরকারকে সময় দেবে বিএনপি। সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। সনাতন ধর্মাবলম্বীদের জানমাল রক্ষায় সবকিছু করা হবে, আশ্বাস স্বরাষ্ট্র উপদেষ্টার। আওয়ামী লীগকে পুনর্গঠনের পরামর্শ। আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কিন্তু কেউ যেতে বলেন নাই। স্বেচ্ছায় গেছেন, আপনি ভালো থাকেন, আবার আসেন। বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না। প্রধান উপদেষ্টার সঙ্গে 25 মন্ত্রণালয় ও বিভাগের সচিবের বৈঠক। সংকটে করণীয় তালিকা তৈরির নির্দেশ। আলোচনা হয়নি 15 আগস্টের ছুটি নিয়ে। অন্তর্বর্তী সরকারের বিষয়ে ইতিবাচক বিদেশি কূটনৈতিকরা। ব্রিফিং শেষে উপদেষ্টা, রাজনীতিতে তরুণদের মতকে গুরুত্ব দেওয়ার পরামর্শ। 15 বছরে ব্যাংক খাতে আত্মসাৎ হয়েছে 92,000 কোটি টাকা। তথ্য সিপিডির। সব অনিয়মই ঘটেছে বিদায়ী সরকারের নজরদারির অভাবে। পুলিশ কাজে যোগ দেয়, জনমনে খানিক স্বস্তি। পরিস্থিতি স্বাভাবিক হলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন জেনারেল ওয়াকার। পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে, তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। আমন্ত্রণ সন্ধ্যার বাংলাদেশে, সঙ্গে আছি আমি সাইফুদ্দিন রবিন। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, এবার বিস্তারিত। বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতা হত্যায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের আওতায় আনার দাবিতে টিএসসিতে বিক্ষোভ সমাবেশ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। আওয়ামী লীগ আবারও দেশে চক্রান্ত করছে অভিযোগ করে সমন্বয়করা বলেন, সকল ধরনের চক্রান্ত দমন করবে ছাত্র জনতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে জড়ো হন শত শত শিক্ষার্থী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের দাবিতে স্লোগান দেন শিক্ষার্থীরা। আওয়ামী শাসন আমলে সকল দুর্নীতির তদন্ত, জুলাই মাসে ছাত্র হত্যা সহ আন্দোলনকারীদের উপর নির্যাতনের বিচার চান শিক্ষার্থীরা। আওয়ামী লীগ এবং ছাত্রলীগ তার সংগঠনগুলা যে সন্ত্রাসী কার্যক্রম করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। সেই গণহত্যার হুকুমদাতা এবং মদতদাতা ছিল শেখ হাসিনা, খুনি হাসিনা। আমরা এই মুহূর্তে চাচ্ছি তাকে দেশে এনে পর্যাপ্ত উপযুক্ত বিচারের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করা হোক। বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়করা। বলেন, সরকার পতনের পরও আওয়ামী দোসররা বিভিন্নভাবে কু করার চেষ্টা করছে। কিছু স্বৈরাচার আর ফ্যাসিবাদের হায়না এবং শকুনরা কু করার চিন্তা করছে। আমরা জানিয়ে দিতে চাই, বাংলাদেশের ছাত্র নাগরিক যখন এক হয়েছে, তখন আপনাদের এসব কুকুরের মতো লেজ গুটিয়ে পালাবে। সমন্বয়করা বলেন, আওয়ামী লীগ এখনও চক্রান্ত করছে। আওয়ামী লীগকে পুনর্বাসনের ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এমন অভিযোগ করে সমন্বয়করা বলেন, সকল অপচেষ্টা বন্ধ করতে হবে। সামনে তারা 15 আগস্ট নিয়ে ষড়যন্ত্র আঁকছে। কোনোভাবেই 15 আগস্ট নিয়ে তাদের ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না। যারা স্বৈরাচারকে পুনর্বাসন করতে চায়, যারা খুনি হাসিনাকে পুনর্বাসনের মতো বক্তব্য দিতে চায়, আমরা ছাত্র জনতা যেভাবে তাদেরকে উপদেষ্টা বানিয়েছি, ঠিক একইভাবে গদি থেকে ছুড়ে নামাতে আমরা দ্বিধা করব। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন আন্দোলনকারীরা। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।
স্বাধীনতা হরণকারী মহল দেশ থেকে পালিয়ে গিয়ে বিদেশে বসে ছাত্র জনতার অর্জন নস্যাৎ করার চক্রান্ত করছে, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ শেষে এমন অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ছাত্রদের আন্দোলন নষ্ট করতে আওয়ামী লীগ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, সংখ্যালঘুদের উপর হামলার ষড়যন্ত্র করছে তারা, এসবই উদ্দেশ্য প্রণোদিত। মির্জা ফখরুল বলেন, যারা মানুষ হত্যাকারী তাদের বিরুদ্ধে আন্দোলন চলবে। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে অন্তর্বর্তী সরকারকে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। বলেন, দেশ গঠনে সব দলের সাথে আলোচনা হবে, তবে মানুষ হত্যাকারীদের সাথে কোনো আলোচনা নয়। মাইনরিটির ওপরে অত্যাচার নির্যাতনের যে একটা গল্প ফাঁদা হয়েছে, সেই গল্পটা পুরোপুরিভাবে উদ্দেশ্যমূলক এবং বাংলাদেশকে মেলাইন করা, এই সরকারকে মেলাইন করা, ছাত্র জনতার আন্দোলনকে একেবারে নস্যাৎ করে দেওয়ার আরেকটি চক্রান্ত। সেই দলটি আবারও তারা বিভিন্ন রকমভাবে কথা বলছে যা বাংলাদেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে। আমরা মনে করি যে এই সরকারের এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। ভিন্ন ধর্মাবলম্বীদের উপর যে হামলা হয়েছে তা ধর্মীয় না রাজনৈতিক, সেটি খতিয়ে দেখতে হবে বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক শেষে বেরিয়ে তিনি এই কথা বলেন। প্রধান উপদেষ্টার সাথে দেশের নানা বিষয় নিয়ে কথা হয়েছে উল্লেখ করে ডক্টর শফিকুর রহমান বলেন, হিন্দু সম্প্রদায়ের উপর যেসব হামলা হচ্ছে তা ধর্মীয় কারণে হয়েছে বলে চালিয়ে দেওয়া যাবে না। এই বিষয়গুলো নিয়ে এখনও ষড়যন্ত্র চলছে। জামায়াত ইসলামের রাজনীতি নিষিদ্ধের যে ঘোষণা দিয়েছিল আওয়ামী লীগ, সরকারের সঙ্গে তা নিয়ে কোনো কথা হয়নি বলেও জানান জামায়াতের আমির। তিনি বলেন, কেউ নিষিদ্ধ করলেই জামায়াতে ইসলামী নিষিদ্ধ হয়ে যায় না। নির্বাচনে ওনারা কেবল বসলেন, মাত্র 4টা দিন হলো। আমরা ওনাদেরকে দেখতে চাই যে ওনারা কিভাবে জাতিকে নিয়ে আগাতে চাচ্ছেন, সমস্যাগুলোর আশু সমাধান কিভাবে করেন। এরপরে যৌক্তিক সময়েই এটার সমাধান হবে বলে আমরা আশাবাদী। এখানে কোনো সমস্যা হবে এটা আমরা মনে করি না ইনশাআল্লাহ। আওয়ামী লীগ নতুন মুখ নিয়ে দল পুনর্গঠন করলে সরকার সহযোগিতা করবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। বলেন, কারো ব্যক্তিগত স্বার্থে এত বড় দলকে নষ্ট করা ঠিক হবে না। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, দেশে আসেন, বিদেশে থেকে গণ্ডগোল পাকাবেন না। উপদেষ্টা জানান, আন্দোলনের সময় ও সরকারের পতনের পরে ঘটে যাওয়া সব হত্যাকাণ্ডের বিচার হবে। এ সময় তিনি দুর্গাপূজার ছুটি 3 দিন করার বিষয়েও মত দেন। সচিবালয়ে জাতীয় হিন্দু মহাজোটের নেতাদের সাথে বৈঠক করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় সংখ্যালঘুদের উপর হামলার বিচার, উপাসনালয় রক্ষা ও দুর্গাপূজার ছুটি 3 দিন করার প্রস্তাব দেয় মহাজোট। এই দাবিগুলোকে যৌক্তিক বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই মন্ত্রণালয়ের তরফ থেকে আমি স্ট্রংলি রেকমেন্ড করব যে অন্তত দুর্গাপূজায় 3 দিন ছুটি হয়, 3 দিন না হলে মিনিমাম 2 দিন যেন ছুটি হয়। এ সময় তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে বলেন, বাইরে থেকে গন্ডগোল পাকানোর জন্য নানা উস্কানি দেয়া হচ্ছে। 21 বছর প্রধানমন্ত্রী তো করেছেন, আপনি স্বেচ্ছায় চলে গেছেন, কেউ যেতে বলেন নাই, আপনি স্বেচ্ছায় গেছেন। আপনি ভালো থাকেন, আবার আসেন। আমরা সবাই আপনাকে শ্রদ্ধা করি না, অশ্রদ্ধা করছি না, বাট এই গণ্ডগোল পাকাবার তো কোনো মানে হয় না। এই গণ্ডগোল পাকায় তো লাভ হবে না, বরং লোকজন আরও খেপে উঠবে। অনর্থক ইউ আর বিকামিং, আপনি একটা আরেকজনের খেলা খেলছেন, আপনি নিজের খেলা তো খেলছেন না। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, দলটিকে পুনর্গঠনে নতুনদের প্রাধান্য দেওয়ার উপর জোর দেন তিনি। সদ্য বিদায় হওয়া পার্টি, আপনারা পার্টি গোছান, আমরা হোম মিনিস্ট্রি থেকে আপনাদেরকে হেল্প করব, আপনার পার্টি গোছান উইথ নিউ ফেস, উইথ নিউ অঙ্গীকার, এবং আশা করি যে থ্রু দি পলিটিক্যাল পার্টি অ্যাক্ট। আপনাদের দলকে তো কেউ ব্যান করা নেই, আর এই ব্যান করাটা একটা দলের ব্যান করা, আনলেস সে যদি ওই ধরনের জঙ্গি না হয়, যে কোনো দল পলিটিক্যাল পার্টি ব্যান করা উইথ এ ব্যাড কালচার। কোটা বিরোধী আন্দোলন ও সরকার পতনের পর সংঘটিত সব হত্যাকাণ্ডের বিচার হবে বলেও আশ্বাস দিয়েছেন উপদেষ্টা। এনি মার্ডার, ওয়েদার ইট ইজ, আগে আর পরের কথা নয়, এখন আমাদের একটু হ্যান্ডিক্যাপ, আমরা এখন গোছাচ্ছি। স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, শিক্ষাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে যারা জোর করে পদ দখল করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা।
সংকট উত্তরণে অগ্রাধিকার ও জরুরি বিবেচনা করে করণীয় নির্ধারণ করতে মন্ত্রণালয়ের সচিবদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে 7 দিনের মধ্যে তালিকা দিতে বলা হয়েছে। জনপ্রশাসন সচিব বলেন, বিদ্যুৎ, জ্বালানি, কৃষি, খাদ্য, সার, বন্দর ও জরুরি কেনাকাটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মন্ত্রণালয়ের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপরও জোর দিয়েছেন প্রধান উপদেষ্টা। প্রধান উপদেষ্টার সাথে তার অধীনে থাকা 25 মন্ত্রণালয়ের সচিবদের বৈঠক। অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠকে যোগ দিতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নির্ধারিত সময়ে আসেন সচিবরা। সংকটময় পরিস্থিতিতে করণীয় নির্ধারণে প্রায় 1.5 ঘন্টা অনুষ্ঠিত হয় গুরুত্বপূর্ণ এই সভা। সেখানে জরুরি অগ্রাধিকারমূলক বিষয় নিয়ে আলোচনা হয়। বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি, কৃষি, খাদ্য, সার, বন্দর ও জরুরি কেনাকাটা এসব বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। জনপ্রশাসন সচিব জানান, এক্ষেত্রে আগামী 7 দিনের মধ্যে অগ্রাধিকারমূলক কাজের তালিকা দিতে বলা হয়েছে। তিনি বলছেন অগ্রাধিকার নির্ধারণ করার জন্য। এই মুহূর্তে আমাদের অগ্রাধিকার কোন বিষয়গুলো আছে সেগুলো নির্ধারণ করে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। কতগুলো জরুরি বিষয় আছে, যেমন সার আছে, খাদ্য আছে, বিদ্যুৎ, জ্বালানি, বন্দর এবং রেল, এই সকল বিষয়গুলোকে দ্রুত ফাংশনাল করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। এবং এই ফাংশনাল করার জন্য স্থানীয় পর্যায়ে যে সকল সিদ্ধান্তগুলো নিতেই হবে সেগুলোর জন্য জরুরি ভিত্তিতে নেওয়া হয়। মন্ত্রণালয়ের কার্যক্রমে স্থবিরতা কাটিয়ে নতুন উদ্যমে কাজ শুরু করার নির্দেশনাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। এক্ষেত্রে স্বচ্ছতার উপর গুরুত্ব দিয়েছেন তিনি। মন্ত্রণালয় বিভাগগুলোকে ফাংশনাল করা, দপ্তরগুলোকে ফাংশনাল করাটাই হচ্ছে এখনকার মূল কাজ। স্বচ্ছতা এবং এটা হচ্ছে সংবেদনশীলতার সাথে কাজ করা, এটাকে গুরুত্ব দেওয়ার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন, যাতে করে যারা যে মহৎ উদ্দেশ্য নিয়ে যে পরিবর্তন, সেই উদ্দেশ্য সাধন হয়। সচিব জানান, চলমান কোনো প্রকল্প বাদ দেয়া নিয়ে কোনো আলোচনা হয়নি বৈঠকে। আলোচনায় আসেনি 15 আগস্ট শোক দিবসের ছুটি বাতিলের বিষয়েও। না, এই বিষয়ে আসলে আমাদের ওখানে আমরা কোনো নির্দেশনা পাইনি। এমন কিছু যদি থাকে তাহলে নিশ্চয়ই আমরা জানতে পারবো, কিন্তু আমরা কোনো কিছু পাইনি। জনপ্রশাসন সচিব বলেন, বিগত সময়ে প্রশাসনে যেসব কর্মকর্তা বঞ্চিত বা পদোন্নতি পাননি তাদের বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানানো হয়েছে। পদোন্নতি যারা বঞ্চিত হয়েছেন তাদের বিষয়গুলোকে আমরা সহানুভূতির সাথে আমরা বিবেচনা করছি। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, পুলিশ সংগঠিত হয়ে স্বাভাবিক কার্যক্রম শুরু করলে ব্যারাকে ফিরে যাবেন সেনা সদস্যরা। দুপুরে খুলনা শহীদ শেখ আবু নাসের স্টেডিয়ামে সেনাবাহিনী অস্থায়ী ক্যাম্পের কার্যক্রম পরিদর্শন শেষে এই কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোকে ধ্বংসাত্মক নয়, শান্তিপূর্ণ কর্মসূচিতে আহ্বানও জানান। তিনি বলেন, সকলের সহযোগিতায় দেশকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা হবে। যারা অপকর্ম করেছে আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে তিনি বলেন, বাংলাদেশ হবে সব ধর্মের মানুষের নিরাপদ স্থান। সেই লক্ষ্যে সবাইকে মিলে কাজ করার উপর জোর দেন জেনারেল ওয়াকারুজ্জামান। পুলিশকে আরও সংগঠিত করতে হবে এবং তাহলে নিশ্চিত যে আমরা আবার একদম স্বাভাবিক অবস্থা আমরা ফেরত যাব, সেই দিকেই আমরা কাজ করে যাচ্ছি। আমরা দিনরাত কাজ করে যাচ্ছি। আমার সেনাবাহিনী সমস্ত ডিভিশনগুলো ডিপ্লয় আছে। খুব শীঘ্রই একেবারে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে এবং পুলিশ ফোর্স যখন আবার সুন্দরভাবে তাদের কার্যক্রম শুরু করবে তখন আমরা সেনানিবাসে ফেরত যাব। 19 আগস্টের মধ্যে লুটকৃত অস্ত্র জমা না দিলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম শাখাওয়াত হোসেন। সকালে সম্মিলিত সামরিক হাসপাতালে আহত আনসার সদস্যদের দেখতে গিয়ে এই কথা বলেন তিনি। এ সময় পুলিশের কার্যক্রম নিয়েও কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এদিকে পুরোদমে কাজ শুরু করেছে পুলিশ। বিভিন্ন থানা ও সড়কে পুলিশ সদস্যদের উপস্থিতিতে স্বস্তি প্রকাশ করেছে সাধারণ মানুষ। সপ্তাহখানেক পর পুরনো চেহারা রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে ট্রাফিক পুলিশের সরব উপস্থিতি। শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সড়কের শৃঙ্খলা রক্ষায় ব্যস্ত ভীষণ। সড়কে ট্রাফিক পুলিশের উপস্থিতিতে যেন হাঁপ ছেড়েছেন সাধারণ মানুষ। নির্দেশনা মেলে কাজে যোগ দিলেও এখনও খানিকটা শঙ্কা আছে পুলিশ সদস্যদের মধ্যে। তবে শিক্ষার্থী জনতার সহযোগিতায় পরিবর্তিত পরিস্থিতির সঙ্গে দ্রুতই মানিয়ে নেওয়ার আশা তাদের। আমি আশা করি তারা আবার ভালো হয়ে যাবে, সঠিকভাবে চলাফেরা করবে, এটা আমি বিশ্বাস করি। পুলিশ আর ট্রাফিক যে মতো আসবে না সেই মতো শান্তি শৃঙ্খলা পাবো না আমরা, তো আসছে আমার স্বস্তি লাগতেছে আলহামদুলিল্লাহ। জনমনে যে একটা ভীতিকর পরিবেশ তৈরি হয়েছিল তা থেকে মানুষ আজকে অনেকটাই রিল্যাক্স। জনজীবনে একটা স্থবিরতা এসেছিল, সেইখানে কর্মচাঞ্চল্যতা ফিরে আসছে।
আমরাও হ্যাপি, কাজ করছি, সকলে যাচ্ছে, অনেকে থামস দিচ্ছে, অনেকে স্যালুট দিচ্ছে, অনেকে বলছে আপনারা আসছেন, ওয়েলকাম ব্যাক। এই যে অ্যাপ্রিসিয়েশনটা, এটা মোরাল হাই করে দিচ্ছে। ট্রাফিকের আগে থানায় থানায় যোগ দিয়েছেন পুলিশ সদস্যরা, যদিও পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে বলে মনে করেন তারা। সকালে বৈষম্য বিরোধী আন্দোলনে আহত আনসার সদস্যদের দেখতে সম্মিলিত সামরিক হাসপাতালে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন তিনি, জানান বাহিনীর সদস্যদের ইচ্ছাতেই বদলে যাচ্ছে পুলিশের পোশাক, মনোগ্রাম। এ সময় লুট হওয়া অস্ত্র ফিরিয়ে দিতে 7 দিনের সময় বেঁধে দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। যাদের হাতে এই আনঅথরাইজ ওয়েপন আছে, আগামী 7 দিনের মধ্যে তারা নির্দিষ্ট থানায় জমা দেবেন। যদি জমা না দেন তাহলে দুইটা চার্জ লাগবে। একটা হচ্ছে অবৈধ ওয়েপন, আর একটা হচ্ছে সরকারি নিষিদ্ধ ওয়েপন আপনাদের হাতে। সেটার জন্য আন্তর্জাতিক আদালতও যাওয়া যেতে পারে যে একটু কোথা থেকে পেয়েছেন। দিস ইজ নোন অ্যাজ প্রোহিবিটিভ বোর্ড। গণ অভ্যুত্থান ঘিরে নিহত প্রতিটি হতাহতের ঘটনা নিবিড়ভাবে তদন্ত করা হবে বলেও জানান ব্রিগেডিয়ার শাখাওয়াত। শুধু কমিটি না, আন্তর্জাতিক পর্যায়েও আমাদের সাহায্য চাইতে হবে যে এই ঘটনাটা কেন ঘটলো বাংলাদেশে। আমি তো অলরেডি রেকমেন্ড করেছি, আবার যখন নেক্সট মিটিং হবে সেখানে জোরালোভাবে আমি বলবো যে এটা কমিটি করা হোক, কিভাবে, কারা হুকুমদাতা, কেন হয়েছিল। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনাই অন্তর্বর্তী সরকারের এখনকার প্রধান লক্ষ্য বলে আবারও জানান উপদেষ্টা। বলেন, কেউ পরিকল্পিতভাবে অরাজকতা তৈরির চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। 2008 থেকে 2023 এই 15 বছরে ব্যাংক থেকে লোপাট হয়েছে 92,000 কোটি টাকা, যা চলতি অর্থ বছরের বাজেটের 12 ভাগ। এই পরিসংখ্যান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির। গবেষণা সংস্থাটি বলছে, এসব অনিয়ম সম্ভব হয়েছে বিদায়ী সরকারের নজরদারির অভাবে। স্বাধীনভাবে কাজ করতে দেয়নি বাংলাদেশ ব্যাংকেও। গবেষকদের পরামর্শ, বন্ধ করে দিতে হবে ক্লিনিক্যালি ডেড ব্যাংকগুলোকে। দেশের ব্যাংকিং খাতে নাজুক অবস্থা বিরাজ করছে বহু বছর ধরে। একবার এক কেলেঙ্কারি প্রকাশের পর শোরগোল শুরু হলেও কাজের কাজ হয়নি তেমন কিছু। যারা এত লুটপাটে জড়িত তাদের মূল হোতারা রয়ে গেছে ধরাছোঁয়ার বাইরে। 5 আগস্ট ক্ষমতার পালাবদলের পর ভেসে উঠছে ক্ষত। নগদ টাকার লেনদেন চলছে নিয়ন্ত্রিত। পদত্যাগ করে অনেকটা দায়মুক্ত হয়েছেন বিতর্কিত গভর্নর। ব্যাংকের দাপট খাটাতে গোলাগুলির ঘটনাও ঘটে রোববার। সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি হিসাব করে দেখেছে, গত 15 বছরে বড় অনিয়ম হয়েছে 24টি। এতে লোপাট হয়েছে অন্তত 92,261 কোটি টাকা। জনগণের টাকায় কেন ক্লিনিক্যালি ডেড ব্যাংক বাঁচিয়ে রাখা হয়েছে সেই প্রশ্ন তোলেন গবেষকরা। তৃতীয় প্রজন্মের ব্যাংকগুলো এরা একেবারেই চলার মতো না, তাদেরকে ক্লিনিক্যালি ডেড বলা যায়। এবং বাকি অনেকগুলো ব্যাংক দেখেন, ভালো ব্যাংকগুলো যেমন ধরেন ইসলামী ব্যাংক ছিল তো একসময় ভালো, এটাকে অধিগ্রহণ করার পর আস্তে আস্তে এগুলো দুর্বল হতে হতে এগুলাকে আমরা বলছি মুমূর্ষু অবস্থায়। সিপিডি মনে করে সুশাসনের অভাবে ইমেজ সংকটে ভুগছে ব্যাংকিং খাত। তাই দেউলিয়া হয়ে যাওয়ার শঙ্কায় থাকা ব্যাংক বন্ধের পরামর্শ তাদের। বারবার পুরো তফসিলের নামে চিহ্নিত খেলাপিদের পুষে রাখারও সমালোচনা করে সিপিডি। শুধুমাত্র ব্যাংকিং খাত না, পুঁজিবাজারের জন্য আসলে একটি, আমি বলবো যে পুঁজিবাজার সংস্কার কমিশন দরকার আছে। বলতে পারেন যে এত কমিশন হবে, আসলে এই ধরনের একটা ছোট সরকারকে সহযোগিতা করতে হলে বাইরে থেকে প্রচুর পরিমাণে তাদের এরকম সাপোর্টিং ইনস্ট্রুমেন্টস বা হ্যান্ডস থাকা দরকার আছে। ঠিক একইভাবে বীমা খাতের জন্য সংস্কারের জন্য একটি আলাদা কমিটি হতে পারে। এ সময় আবারও ব্যাংকিং কমিশন গঠনের সুপারিশ করে বেসরকারি গবেষণা সংস্থাটি। কিভাবে স্বাধীনতা সেন্ট্রাল ব্যাংকের এটা আমরা সুদৃঢ় করতে পারি। রাজনৈতিক এবং এই যে অর্থবিত্ত যাদের আছে, এই যে তাদের যে একটা অশুভ আঁতাত, আনহোলি অ্যালায়েন্স, যেটার মধ্যে ব্যাংককে ব্যবহার করা হয়, এই দুষ্ট চক্র ভাঙতে হলে কি করতে হবে সেটা নিয়ে কিন্তু এই কমিশন অনেকগুলো ভালো পরামর্শ দিতে পারবে বলে আমাদের বিশ্বাস। কয়েক বছরেও শেষ হয়নি বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির তদন্ত। 79 বার সময় নিয়েছে তদন্তকারী সংস্থা। দ্রুত এই রিপোর্ট জনসম্মুখে প্রকাশের পরামর্শ গবেষকদের। তৌহিদ হোসেন, যমুনা নিউজ, ঢাকা। পদত্যাগ করলেন কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ 4 কর্মকর্তা। এরা হলেন ডেপুটি গভর্নর কাজী সাইদুর রহমান ও খুরশিদ আলম, বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের প্রধান মাসুদ বিশ্বাস এবং কেন্দ্রীয় ব্যাংকের নীতি উপদেষ্টা আবু ফারাহ মোহাম্মদ নাসের।
এর আগে এই 4 কর্মকর্তাকে আজ দুপুর 1টার মধ্যে পদত্যাগের আলটিমেটাম দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। দুপুর 12:30টার দিকে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে উপস্থিত হয়ে এই আলটিমেটাম দেন সমন্বয়ক মহিউদ্দিন রনি। অভিযোগ করেন, গত 4 আগস্ট বেক্সিমকো গ্রুপের কর্ণধার সালমান এফ রহমান ইডিএফ ফান্ড থেকে $30 মিলিয়ন হাতিয়ে নিয়েছে। ব্যাংক সেক্টরের আমরা যে সকল কালপিটকে চিহ্নিত করেছিলাম, যারা বাংলাদেশ থেকে টাকা লোপাট করার কাজে এবং পাচারের ক্ষেত্রে সহযোগিতা করেছে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, এখন পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে। যারা আওয়ামী দোসর ছিল তাদেরকে আজকে ব্যাংক থেকে বিতাড়িত করা হয়েছে, এইমাত্র আপনারা দেখলেন। এবং এটা আমরা বলতে পারি যে জনগণের স্বার্থে, দেশের স্বার্থে, ছাত্র জনতার স্বার্থে, বাংলাদেশের জনগণের জানমালের স্বার্থে এবং ব্যাংকিং খাতের স্বার্থে আজকে এটা একটা নজির স্থাপন করা হলো। জুলাই মাসে খাদ্য মূল্যস্ফীতি 14% ছাড়িয়ে গেছে। এ মাসে এই হার বেড়ে দাঁড়িয়েছে 14.1%। এর আগের মাসে এই হার ছিল 10.42%। বিকেলে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো বিবিএস মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে। খাদ্য মূল্যস্ফীতির এই হারের অর্থ হলো, খাদ্যপণ্য কিনতে দেশের মানুষকে আগের বছরের একই সময়ের তুলনায় 14.10% অর্থ বেশি খরচ করতে হচ্ছে। অর্থাৎ যে খাদ্যপণ্য কিনতে আগে 100 টাকা খরচ হতো, সেই একই পরিমাণ পণ্য কিনতে জুলাই মাসে 114.10 টাকা খরচ করতে হয়েছে। অন্যদিকে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতিও কিছুটা বেড়েছে। জুলাই মাসে এই হার হয়েছে 9.68%। খাদ্য ও খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি দুটোই বাড়ার কারণে জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতিও 2 অঙ্কের ঘর ছাড়িয়েছে। জুলাই মাসে সার্বিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 11.66%, যা গত 1 দশকের মধ্যে সর্বোচ্চ। ধ্বংসস্তূপে দাঁড়িয়ে নতুন করে শুরু করতে হবে সব। প্রথম দিনে এজলাসে বসে এমন মন্তব্য করলেন নবনিযুক্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। স্মরণ করেন শহীদ আবু সাঈদ, বীর মুগ্ধ সহ গণ অভ্যুত্থানের অসংখ্য শহীদকে। বললেন, ছাত্র জনতার অনিবার্য আহ্বানে সাড়া দিয়ে দেশে দ্বিতীয় মুক্তিযুদ্ধ হয়েছে। তাদের আত্মত্যাগকে সম্মান জানিয়ে দেশের বিচারকদের সততার সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। আওয়ামী লীগ সরকার পতনের পর নতুন করে শুরু হলো সুপ্রিম কোর্টের কার্যক্রম। সোমবার আইনজীবী ও কর্মকর্তাদের পদচারণায় মুখর হয়ে ওঠে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ। এদিন দেশের 25তম প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদকে রীতি অনুযায়ী সংবর্ধনা দেয় অ্যাটর্নি জেনারেল ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। কানায় কানায় পূর্ণ হয়ে যায় এজলাস। এ সময় প্রধান বিচারপতির কাছে সিন্ডিকেট মুক্ত বিচার বিভাগ ও জাতির জন্য ন্যায় বিচার প্রত্যাশা করেন অ্যাটর্নি জেনারেল। এই আয়োজনে ক্যামেরা নিয়ে ঢোকার নিয়ম না থাকায় পরে সাংবাদিকদের ব্রিফ করেন অ্যাটর্নি। বিচার বিভাগে অনেক অনাচার হয়েছে, অন্যায় হয়েছে, অবিচার হয়েছে। সাংবিধানিক শাসন প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা হয়তো প্যাসিভ ছিল, সেটা হয়তো বলতে চেয়েছি। সততা, দক্ষতা ও নিষ্ঠার সঙ্গে মানুষের অধিকার প্রতিষ্ঠায় ন্যায় বিচার নিশ্চিতে কাজ করার কথা জানান প্রধান বিচারপতি। বলেন, শিক্ষার্থীরা বৈষম্যের বিরুদ্ধে মহাজাগরণের উন্মেষ ঘটিয়েছে। ছাত্র জনতার সীমাহীন আত্মত্যাগ, মহাজাগরণ ও অভ্যুত্থানের মাধ্যমে এই স্বাধীনতা অর্জিত হয়েছে। গণজাগরণ নিয়ে উনি বলেছেন, তাদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানিয়েছেন। বাংলাদেশে অন্যায়, অবিচার, অনাচার যেটা হয়েছে তার বিরুদ্ধেই গণজাগরণ। আত্মত্যাগের যে মহৎ উদ্দেশ্য ছিল, সেই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশের বিচার ব্যবস্থাকে জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি আশ্রয়স্থল হিসেবে উনি গড়ে তুলবেন। এদিকে 8 দিন পর বসল নবগঠিত হাইকোর্টের কয়েকটি বেঞ্চ। সবগুলো বেঞ্চ গঠন করা হলে চিরচেনা রূপে ফিরবে সুপ্রিম কোর্ট। মহিউদ্দিন মধু, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকার কি দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেবেন নাকি দীর্ঘমেয়াদে থেকে রাষ্ট্র সংস্কার করবে তা আগামীকালই বলে দিতে হবে, এমন মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বলেন, অবস্থার যেন পুনরাবৃত্তি না হয় তার জন্য রাষ্ট্র সংস্কার করতে হবে। টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, হাওয়া ভবন এবং আয়নাঘর দুটোই অগ্রহণযোগ্য। গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ নিয়ে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজের ওয়েবিনারে বক্তারা এসব কথা বলেন।
জন আকাঙ্ক্ষার বাংলাদেশ কেমন হওয়া উচিত তা নিয়ে আলোচনা এখন সবখানে। তবে সবচেয়ে বড় আলোচনা অন্তর্বর্তীকালীন সরকার আসলে কি করবে, কতদিন থাকবে। ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ এর ওয়েবিনারে এই বিষয়গুলো তোলেন ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রিয়াজ। তারা আসলে রাজনৈতিক বন্দোবস্ত পরিবর্তন করতে চান, সেই জায়গায় যাচ্ছেন কি যাচ্ছেন না এটা খুব সুস্পষ্ট করে বলার জন্য আমি দাবি করতেই পারি। এই সরকারকে এটা খুব দ্রুত, তাদের যদি 7 দিন প্রয়োজন হয় এটা বলার জন্য, তাহলে ওনারা বলুন যে 7 দিন, 10 দিন, 15 দিন পরে আমরা বলবো, কিন্তু ওনাদের কিন্তু বলতে হবে। অবস্থার পুনরাবৃত্তি রোধে প্রতিষ্ঠানগুলোর সংস্কার, আইন ও সংবিধান সংস্কারের কথা উঠে এসেছে আলোচনায়। যারা এই অপরাধ করেছে, অন্যায় করেছে, মানবতা বিরোধী অপরাধ করেছে, যারা ফৌজদারি অপরাধ করেছে, যারা আর্থিক ক্ষেত্রে দুর্নীতি দুর্বৃত্তায়নের মাধ্যমে অপরাধ করেছে, তাদেরকে শাস্তির আওতায় আনা এবং তাদেরকে সর্বোচ্চ শাস্তি দেওয়া। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, কর্তৃত্ববাদী সরকারের পতন হয়েছে মানে এই নয় যে স্বপ্নের বাংলাদেশ অর্জিত হয়েছে। তবে অপার সম্ভাবনা সৃষ্টির পাশাপাশি সীমাহীন ঝুঁকিও তৈরি হয়েছে। একটি মহল কিন্তু ইতিমধ্যে ধরেই নিয়েছেন তাদের সময় এসে গেছে। তারা কিন্তু স্থানীয় প্রশাসন থেকে শুরু করে আইন প্রয়োগকারী সংস্থা এবং গভর্নেন্স স্ট্রাকচার, পলিটিক্যাল স্ট্রাকচার সব কিন্তু তাদের আয়ত্তে নিয়ে এসছেন এবং তাদের আচরণ এমন হয়ে গেছে, এটি হচ্ছে তাদের নতুন সরকার। তো এই অবস্থাটাকে কিন্তু খুব ভালো ইঙ্গিত, এই দৃষ্টান্তগুলো ভালো ইঙ্গিত বহন করে না। গুম, খুন, দুর্নীতির বিষয়ে তদন্ত করে বিচারের দাবি তোলেন বক্তারা। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা। ধর্মীয় উপাসনালয়ে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হবে এমনটি জানিয়েছেন ধর্ম উপদেষ্টা। আর প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা বলেছেন, কবে প্রাথমিক স্তরে শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান শুরু হবে তার সিদ্ধান্ত নিয়ে জানানো হবে। সচিবালয়ের প্রথম দিনে এসেই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা বলেন, 97 এর শান্তি চুক্তি বাইবেল নয়, সমঝোতা করেই পার্বত্য এলাকার উন্নয়ন করতে হবে। সকালে সচিবালয়ে এসব কথা বলেন এই 3 উপদেষ্টা। সচিবালয়ে অফিস করেন ধর্ম উপদেষ্টা। তিনি কর্মকর্তাদের সাথে বৈঠক করেন, এরপর গণমাধ্যমে কথা বলেন তিনি। যারা এই ন্যাক্কারজনক হামলা উপাসনালয়ে করে তারা মূলত দুর্বৃত্ত। তো আমরা চেষ্টা করব দুর্বৃত্তদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করার জন্য। তিনি বলেন, বর্তমানে 3টি প্রতিষ্ঠান হজযাত্রী পরিবহন করে, আরও কোনো প্রতিষ্ঠানকে যুক্ত করা যায় কিনা সেটা বিবেচনা করে দেখবে সরকার। বাংলাদেশ বিমান, সৌদি এয়ারলাইন্স, ফ্লাইনাস, এটা অ্যাপ্রুভড বাই দ্য সৌদি গভর্নমেন্ট অ্যান্ড বাংলাদেশ গভর্নমেন্ট। 3rd, 4th কোনো ক্যারিয়ার দেওয়া যায় কিনা এটা আমরা বিবেচনা করে দেখব। শপথ নেওয়ার পর প্রথম দিন সচিবালয়ে নিজ কার্যালয়ে আসেন প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা। পরিচিত হন কর্মকর্তাদের সাথে। এই মুহূর্তে যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে মানের উন্নয়ন করা, প্রাথমিক শিক্ষার মানের উন্নয়ন করা। সামগ্রিকভাবে একটা অস্থিরতা তৈরি হয়েছে, আর বাচ্চারা খুব ছোট, ফলে যদি অস্থিরতা কম না কমে সমস্যাগুলো থাকে তাহলে তো মানুষজন বাচ্চাদের স্কুলে পাঠাতেও আগ্রহ বোধ করে না। ডিক্লেয়ার দিলেই তো হয় ব্যাপারটা। সেই জন্যই এই বিষয়টা ঠিক করে আমরা জানাবো। এদিন সচিবালয়ে আসেন পার্বত্য উপদেষ্টাও। কর্মকর্তাদের সাথে পরিচিতি সভা শেষে মুখোমুখি হন সাংবাদিকদের। আমার চিন্তা করার কোনো কারণ নাই যে 97-এ যেটা করেছি দ্যাট ইজ দ্য বাইবেল। আই ডোন্ট থিঙ্ক দ্যাট দিস ইজ দ্য বাইবেল। প্ল্যাটফর্মটা আমরা বানিয়েছি পার্বত্য চুক্তি নিয়ে, এটা সাকসেসফুল হওয়া দরকার, সরকারকে একটু নমনীয় হওয়া দরকার বলে আমি মনে করি। ছাত্র জনতার দাবির সাথে সঙ্গতি রেখে সরকার পরিচালনা হবে বলে জানান উপদেষ্টারা। বৈষম্যপূর্ণ যে অবস্থা ছিল এটাকে হীন করার। নুরনবী সরকার, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে অবস্থান করলেও দেশটির সাথে সম্পর্কের অবনতির কোনো সুযোগ নেই, এমনটি জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ঢাকায় অবস্থানরত বিদেশি কূটনীতিকদের ব্রিফিংয়ে এমনটাই জানান তিনি। এ সময় বিদেশি কূটনীতিকরা বাংলাদেশের বর্তমান অবস্থান সম্পর্কে অবগত জানিয়ে প্রত্যাশা করেন দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক হবে। এছাড়া রাজনীতিতে তরুণদের মতকে শুনতে হবে বলেও পরামর্শ দেন তারা। সমসাময়িক পরিস্থিতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম কূটনৈতিক ব্রিফিং। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বৈঠকে যোগ দেন বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জাপান, ভারত, জার্মানি, কানাডা, রাশিয়া, ইইউ, অস্ট্রেলিয়া, চীন সহ অন্তত 63 দেশ ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।
ব্রিফিংয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়ে অবহিত করা হয় কূটনীতিকদের। তুলে ধরা হয় সমসাময়িক পরিস্থিতি। জানানো হয় দেশের সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাই অন্তর্বর্তী সরকারের গুরুত্বে। বৈঠকে আলোচনা হয় মানবাধিকার পরিস্থিতি, বিদেশি বিনিয়োগ, রোহিঙ্গা পরিস্থিতি ও তরুণ প্রতিনিধিদের কথা শোনার ব্যাপারে। কূটনীতিকরাও ইতিবাচক মনোভাব দেখান নতুন সরকারের বিষয়ে। এছাড়া রাজনীতিতে ও আগামী সংসদে তরুণদের প্রতিনিধিত্ব দেখতে চায় বলেও জানিয়েছেন কেউ কেউ। Relations between Russia and Bangladesh will continue for many years to flourish. We don't interfere in any others' internal affairs, and we welcome the formation of this interim government. They will now listen to the voice of the young people. I think that's extremely important. Please think of tomorrow and think of the future and only the future. Don't go to the past. পরে ব্রিফিংয়ে পররাষ্ট্র উপদেষ্টা জানান, বিদেশিদের সাথে করা সব চুক্তি বা সমঝোতা ধারাবাহিকভাবে রক্ষা করে যাবে সরকার। নির্বাচিত প্রতিনিধিরা আসবে, তাদের মধ্যে যেন ইয়াং লোকজন আসে। আসলেই তো আমরা আমার মতো পুরনো লোকদের চেহারা দেখতে দেখতে সবাই বিরক্ত হয়ে গেছেন না, যে এই 30 বছর যাবত একই লোকের চেহারা দেখা। যে কমিটমেন্ট বাংলাদেশ করেছে সেই কমিটমেন্ট অবশ্যই আমাদেরকে রক্ষা করতে হবে। তারপরেও আমরা তো চেষ্টা করবো যে আমাদের স্বার্থ যাতে আরও এগিয়ে যায়, সেটা আমরা সবসময় চেষ্টা করি। এক প্রশ্নের জবাবে তৌহিদ হোসেন বলেন, শেখ হাসিনা ভারতে অবস্থান করলেও দেশটির সাথে সম্পর্ক অবনতির কোনো সুযোগ নেই। একজন যদি কোনো এক দেশে গিয়ে থাকে, তাতে করে সেই দেশের সাথে সম্পর্ক নষ্ট হবে কেন? তাতে কোনো কারণ নেই, তাই না? বাইলেটারাল সম্পর্ক অনেক বড় বিষয়, এটা স্বার্থের সম্পর্ক। বাংলাদেশে ভারতের স্বার্থ আছে, ভারতে আমাদের স্বার্থ আছে, কাজে আমরা সেই স্বার্থকে ফলো করবো এবং আমাদের সুসম্পর্ক বজায় রাখার সবসময় চেষ্টা করতে হবে। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, কূটনীতিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দ্রুতই কেটে যাবে। মানবাধিকার পরিস্থিতি নিয়েও গুরুত্বের সাথে কাজ করবে বর্তমান সরকার। হিউম্যান রাইটস নিয়ে কাজ করেন যারা, তাদের বেশ কিছু প্রতিনিধি আছে আমাদের সেই কাউন্সিলে অফ অ্যাডভাইজার্সে, সেটাও আমি তাদেরকে বলেছি। কাজেই এটা নিয়ে তারা দি মেসেজ ইজ ক্লিয়ার। আমি বললাম যে এতেই তো বোঝা যায় যে আমরা মানবাধিকার নিয়ে খুবই সিরিয়াস। তারা একটু কনসার্ন প্রকাশ করেছে এই জন্য যে তাদের প্রেমিস সিকিউরিটি অনেক ক্ষেত্রেই নাই। মিলিটারিরা কিছুটা দিয়েছে, মোস্টলি তাদের যে চ্যান্সেরিগুলি সেগুলিতে, কিন্তু রাষ্ট্রদূতদের বাসভবন এখানে সিকিউরিটি নাই। তো এটাও আমি তাদেরকে এসব করেছি 1 থেকে 2 দিনের মধ্যে, যেহেতু পুলিশ ইতিমধ্যে রাস্তায় নেমে গেছে, নামা শুরু করেছে, 1-2 দিনের মধ্যে আমরা এটা টেক কেয়ার করতে পারবো। অন্তর্বর্তী সরকারের প্রতি দেশবাসী ও আন্তর্জাতিক সম্প্রদায়ের অকুণ্ঠ সমর্থন অব্যাহত থাকবে বলেও প্রত্যাশা পররাষ্ট্র উপদেষ্টার। আহমেদ রেজা, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধের ঘটনায় সাবেক প্রতিমন্ত্রী সহ যাদের জড়িত থাকার প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম। সকালে আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে অফিস করতে গিয়ে কথা বলেন তিনি। জানান, ছাত্র আন্দোলনের পক্ষ নেয় 10 মিনিট সহ কয়েকটি স্টার্টআপ কোম্পানিকে বিনিয়োগ বন্ধ করা হয়েছিল। সেসব বঞ্চিত কোম্পানিগুলোর প্রতি সুবিচার করা হবে। এর আগে আইসিটি টাওয়ারে গেলে উপদেষ্টা নাহিদ ইসলামকে স্বাগত জানান কর্মকর্তারা। পরে বিসিসি সম্মেলন কক্ষে বৈঠক করেন তিনি। বৈঠকের শুরুতেই ছাত্র জনতার আন্দোলনে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। আইসিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় বৈঠকে। অবশ্যই প্রক্রিয়ায় সরকারের লোক, মন্ত্রী বা অন্য কোনো সংস্থার লোক যদি যুক্ত হয় তাদের বিরুদ্ধে অবশ্যই বিচার করা হবে, কারণ এটি মানুষের একটি মানবাধিকারের বিষয়। তথ্যর প্রবাহর অবাধ নিশ্চিত থাকা এবং ইন্টারনেট ব্যবহার করা। তো যারা এটি করেছে, বন্ধ করে দিয়েছে, তারা মানবাধিকার লঙ্ঘন করেছে এবং এটি বন্ধ করে শত শত মানুষকে কিন্তু হত্যা করা হয়েছে। তো অবশ্যই এই প্রক্রিয়ার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের আওতায় আনা হবে। আসন্ন 15 আগস্ট জাতীয় শোক দিবসে ধানমন্ডি 32 নম্বর বঙ্গবন্ধু জাদুঘরে শ্রদ্ধা নিবেদনের জন্য আহ্বান জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফেসবুকে দেয়া এক বার্তায় এই আহ্বান জানান তিনি। বলেন, যারা বাংলাদেশের স্বাধীনতার প্রতি বিশ্বাসী তারা 32 নম্বরে ফুল দিয়ে 15 আগস্ট নিহতদের প্রতি শ্রদ্ধা জানাবেন। প্রটেস্টার তো বলবো না, এই মব জাতির পিতার বাসাকে পুড়িয়ে ফেলে। সেই বাসা যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধু আমার পুরা পরিবারকে হত্যা করা হয়। এই 15 আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে 32 নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। বিসিসিআইকে
ব্যবসায়ীদের সংগঠনে পরিণত করার আহ্বান জানিয়েছেন ব্যবসায়ী নেতারা। দাবি জানান ব্যাংক ও রাজস্ব ব্যবস্থাপনায় সংস্কার আনতে হবে। খেলাপি ঋণ আদায় এবং অর্থ পাচার রোধে প্রয়োজন কঠোর আইন। দুপুরে গার্মেন্টস অ্যাক্সেসরিজ ব্যবসায়ীদের মতবিনিময় অনুষ্ঠানে এমন মন্তব্য করেন নেতৃবৃন্দ। দাবি তোলেন এনবিআর চেয়ারম্যানের পদত্যাগের। এলডিসি থেকে উত্তরণে বিরোধিতা করেন ব্যবসায়ীরা। বলেন গ্র্যাজুয়েশনের জন্য বিভ্রান্তিকর তথ্য দেওয়া হয়েছে। বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন ব্যবসায়ীদের জন্য নিরাপত্তা জোরদার করতে হবে। বন্দর থেকে পণ্য খালাসে এখনো ভীতি আছে। ক্রেতারা ক্রয়াদেশ নিতে আস্থাহীনতায় ভুগছেন। এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু বলেন ভালো পরিবেশ তৈরির জন্য প্রতিনিধিত্বশীল সরকার প্রয়োজন। সরকারের এই বিভিন্ন ডিপার্টমেন্টের যে দুর্নীতি, এই দুর্নীতির বিরুদ্ধে আবার আমরা সবাই ব্যবসায়ীরা সোচ্চার হব। আমরা ব্যবসায়ী, আমাদের কোনো দল নাই। আমরা যখন যে সরকার থাকবে তার সাথে আমরা থাকি। অর্থাৎ আমরা তাকে সমর্থন করব যে সরকার একটা অবাধ ও সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে যত একটা জনপ্রতিনিধিত্বশীল সরকার গঠন করবে তাকে আমরা অবশ্যই সমর্থন করব। সভাপতি ও পরিচালকদের পদত্যাগ দাবি করেছেন বিজিএমইএর সাধারণ সদস্যরা। অন্তর্বর্তীকালীন পরিচালনা পর্ষদ গঠনেরও দাবি জানান তারা। বলেন এই পর্ষদ স্বচ্ছ ভোটার তালিকা তৈরি করবে, যার ভিত্তিতে আগামীতে নতুন নেতৃত্ব নির্বাচিত হবে। ছাত্র আন্দোলনে কয়েকশো ছাত্র জনতা নিহত হওয়ার পরও বর্তমান বোর্ড ও প্রেসিডেন্ট তখন পর্যন্ত কোনো শোকবার্তা দেয়নি। ঐতিহাসিক ছাত্র আন্দোলন ও গণজোয়ারে বিজিএমইএ প্রেসিডেন্ট ও তার বোর্ড সম্পূর্ণ বিপরীতমুখী ভূমিকা পালন করায় তারা দায়িত্ব পালনের নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। এমত অবস্থায় ছাত্র জনতার হত্যাকারী ও তাদের দোসর কোনোভাবেই বিজিএমইএ পরিচালনায় থাকতে পারে না। এই ছিল আজকে সন্ধ্যার বাংলাদেশের আয়োজনে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সকলকে।